সন্ধ্যের ঘটে যাওয়া ঘটনার বিবরণ শুনল নীলের কাছে। পৃথা অবাক চোখে নীলের কাছে এসে বলল, নীলদা, আপনি ধন্য। এত গুণ আছে আপনার। আপনি আজকের বিপদে যেভাবে সাহায্য করলেন, আমার মান রাখলেন আপনি। থ্যাংক ইউ। কিন্তু আপনি এত কিছু জানলেন কি করে? সত্যি করে বলুন তো, আপনি ডাক্তারিও জানেন? পৃথার মুগ্ধতায় নীল হেসে ফেলল। না না, কি যে বলো, আমি ডাক্তারি কি করে জানবো? তবে এত বছরে বুঝে শুনে এই সামান্য কয়েকটা ব্যাপার সম্পর্কে অল্প একটু ধারণা তৈরি হয়েছে, এই আর কি। কিন্তু তুমি আমার কাছে দাঁড়িয়ে বেকার সময় নষ্ট করছো। আজ তোমার জন্মদিন, তুমি হোস্ট, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। বলেই নীল নিজের ড্রিঙ্কসে চুমুক দিল। সারা রাত ধরে চলল হাসি, মশকরা, ঠাট্টা, ইয়ার্কি। জমে উঠল কাচের গ্লাসে ঠোকাঠুকি, খাওয়া দাওয়া। আর তার সাথে জমে উঠল পৃথা কুশলের সাথে নীলের আড্ডা। উর্মিলাকে সারিয়ে তোলার ঘটনাটা নিশ্চয়ই রটে যাবে চতুর্দিকে। হ্যালো মাই বেটার হাফ, কি করছো? তোমার জন্য অপেক্ষা করছি, বুঝলে। রাত তখন গভীর, নীল পার্টিতে মশগুল। তাও আদ্রিতার কথা মনে পড়ল নীলের। ওকে ফোন করে জিজ্ঞেস করলো, ডিনার করেছো? আসলে নীল জানতো পৃথা কিংবা কুশল কেউই আজকের রাতে ওকে বাড়িতে যেতে দেবে না। সারা রাত ওরা একসাথেই আনন্দ করবে। সেই জন্য নীল আদ্রিতাকে ফোনে বলল, বসের একটা জরুরি কাজ পড়ে গেছে, আজ রাতে মনে হচ্ছে না আমি বাড়ি ফিরতে পারবো। তুমি চিন্তা করো না, সকাল হলেই চলে আসবো। আদ্রিতা নীলের ফোন পেয়ে খুব খুশি। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। তুমি মন দিয়ে অফিস সামলাও। আমি তাহলে শুয়ে পড়ি। ঠিক আছে, গুড নাইট সুইটহার্ট, আই লাভ ইউ। নীল আদ্রিতার প্রত্যুত্তরের অপেক্ষা না করে ফোনটা কেটে দিল। কিন্তু ওপাশে আদ্রিতা এখনো ধরে রইল ফোনটা। ওর শ্বাস প্রশ্বাস দ্রুত হলো। ও অনুভব করল যে ওর সারা শরীরে একটা শিহরণ খেলে যাচ্ছে। নীলের বলা ওই তিনটে শব্দে আদ্রিতার মনে এই বর্ষাতেও বসন্ত হুড়মুড়িয়ে ঢুকে পড়ল। 3 বছরে এই প্রথম আদ্রিতাকে আই লাভ ইউ বলল নীল। ফোনটা রেখে যখন বালিশে মাথা দিল, আদ্রিতার কিছুতেই ঘুম এলো না। ওর মাথার ভেতর ওই তিনটে শব্দ বারবার অনুরণন শুরু করল। সারা রাত নিজের স্বপ্নে আদ্রিতা নীলকে খুঁজে বেড়ালো। ওদিকে নীল ফোন রেখে আবার পার্টিতে মজে গেল। সারা রাত হইহুল্লোড়ের পর নীল যখন বিশ্রাম নিচ্ছিল, তখন প্রায় সকাল হয়ে গিয়েছে। নীলের ঘুম ভাঙল আদ্রিতার ফোনে। কি ব্যাপার আদ্রিতা, এত সকাল সকাল? সারা রাত বুঝি ঘুম হয়নি? তুমি শিগগির ফিরে এসো আর আমাকে সেন ম্যানশনে নিয়ে চলো। আদ্রিতার গলায় স্পষ্ট একটা উদ্বেগ ধরা পড়ল। কেন, কি হয়েছে? এনি প্রবলেম? নীল ব্যস্ত হয়ে আদ্রিতাকে জিজ্ঞেস করল। ওর মনে হলো নিশ্চয়ই গুরুতর কোনো প্রবলেম হয়েছে। আরে প্রফুল্ল মামার ওই বন্ধুটা আমাদের সমস্ত টাকা নিয়ে গায়েব হয়ে গেছে। ফোনও ধরছে না, সুইচ অফ বলছে। এখন কি হবে নীল? আচ্ছা, আমি বরং একটা ট্যাক্সি করে চলে যাচ্ছি, তুমি তোমার কাজ করো। বলেই আদ্রিতা ফোনটা চট করে কেটে দিল। নীলের কাছে এবার সমস্ত ছবিটা পরিষ্কার হয়ে গেল। নীল গতকাল প্রফুল্ল মামার ওই প্রস্তাবটির বিরোধিতা করেছিল, কিন্তু উল্টে নীলকেই সকলের কাছে অনেক কথা শুনতে হয়েছিল। তবু নীল নিজের যুক্তি পয়েন্ট বাই পয়েন্ট বুঝিয়ে দিয়েছিল। কিন্তু অর্থপিপাসু সেন পরিবারের একজনও নীলের কথা শোনেনি। আজ তারা এসে ঠকে গেছে। এমনিতেই নীল এই পরিবারটিকে একেবারেই পছন্দ করে না। এই পরিবারের ক্ষতিতে ওর কিছু এসেও যায় না। কিন্তু এই বিষয়টাতে আদ্রিতা জড়িত, কারণ প্রফুল্ল আদ্রিতার মামা। আদ্রিতার চিত্রের জন্যই কল্যাণী সেন প্রফুল্লের প্রস্তাবে রাজি হয়েছিল। আর যদি সেন পরিবারের এত টাকা ক্ষতি হয়, ওরা যদি পথে বসে যায়, তাহলে সমস্ত দোষ গিয়ে পড়বে আদ্রিতা আর ওর শাশুড়ি মায়ের উপর। সেটা কখনোই হতে দেবে না নীল। তুমি চিন্তা করো না আদ্রিতা, আমি তোমাদের এই সমস্যার একটা সলিউশন বের করবই। কিন্তু এটাই প্রথম আর এটাই শেষ, মনে মনে চিন্তা করল নীল। সাথে সাথেই ওর মাথায় একটা আইডিয়া খেলে গেল। নিজের ফোনের কন্ট্যাক্ট লিস্ট থেকে বিশেষ কারোর ফোন নাম্বার খুঁজেই তাকে কল করল নীল। আরে নীল যে, কি খবর? এতদিন পর এই অধমের কথা মনে পড়লো। কেমন আছিস বস? আমি ভাবলাম কোথায় হারিয়ে গেল আমার নীল। ফোনের ওপাশ থেকে এই কথাগুলো শুনে নীল হেসে ফেলল। আচ্ছা, অনেক হয়েছে, এবার তোর নাটক বন্ধ কর। একটা জরুরি দরকারে ফোন করেছি, তোর হেল্প দরকার। আমার হেল্প? শিগগির বল। তোকে সাহায্য করতে পারলে জীবন উদ্ধার হয়ে যাবে আমার। ওপাশ থেকে উত্তর এলো, আমি চাই বসু ইনফ্রাস্ট্রাকচার সেন ম্যানশনের সাথে কোলাবোরেশন করুক। কল্যাণী সেনের নাম শুনেছিস তো? নীল এই প্রস্তাব রাখল। আসলে নীল ফোন করেছিল রাহুল বসুকে। রাহুল ওর কাছের বন্ধুদের একজন। 7 বছর আগে রাহুলকে ক্যাপিটাল হিসেবে অনেকটা টাকা দিয়ে সাহায্য করেছিল নীল।
সেই টাকায় রাহুল ওর কোম্পানি বসু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে। ইম্পোর্ট আর এক্সপোর্ট বিজনেসের জন্য রাহুল এই কোম্পানি খুলেছিল এবং কিছু সময়ের মধ্যেই এই নতুন কোম্পানি ফুলে ফেপে একটা বড় চেহারা নেয়। এখন শুধু কলকাতাতেই নয়, সারা ভারতবর্ষে ইম্পোর্ট আর এক্সপোর্ট বিজনেসে দ্য বসু ইনফ্রাস্ট্রাকচার একটা বিশেষ নাম। সেই জন্য রাহুল অবশ্য এখনও নীলের কাছে কৃতজ্ঞ। শুরুর দিন থেকে আজ পর্যন্ত এই কোম্পানির আসল মালিক নীল রায়চৌধুরী, কিন্তু রাহুল আর নীল ব্যতীত এই বিষয়টা কেউই জানে না। রয়চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ থেকে বিতাড়িত হবার পর নীল চাইলেই এই ইম্পোর্ট আর এক্সপোর্টের ব্যবসাটার দায়িত্ব নিজে নিতে পারত, কিন্তু নীল জানতো কোনো না কোনো দিন বসু ইনফ্রাস্ট্রাকচার ওর কাজে আসবে। আর আজ আদ্রিতার কারণে সেই দিন এসে হাজির হলো। ঠিক আছে বস, ডোন্ট ওয়ারি, আমি এই ব্যাপারটা ফলো আপ করব। আমি কলকাতাতেই আছি, আজকালের মধ্যেই আমি সেন ম্যানশনে গিয়ে ফাইনাল কথাবার্তা বলে আসব। এইদিকে সেন ম্যানশনে প্রফুল্লকে পরিবারের সকলে ঘিরে রেখেছে। প্রফুল্ল সকলের মাঝখানে দাঁড়িয়ে আছে আসামির মতো। কি হলো প্রফুল্ল বাবু, আপনার কোনো কথার দাম নেই? এতগুলো টাকা নিয়ে আপনার বন্ধু লোপাট হয়ে গেল আর আপনি কিছু করতে পারলেন না। আমাদের কর্পোরেশনের এত টাকা লস হলো আপনার জন্য, আর আপনি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আপনি আমাদের এক্সপ্লেনেশন দিন, তা নইলে আপনাকে আজকে আমরা ছাড়বো না। আপনার বন্ধু আমাদের কয়েকশো কোটি টাকা প্রায় ডাকাতি করে পালালো, আর আপনি এখানে দাঁড়িয়ে মজা দেখছেন। নিজেদের আকস্মিক এই ক্ষতিতে সেন পরিবারের আহত ক্ষতবিক্ষত উত্তেজিত লোকজন প্রফুল্লের কাছে কৈফিয়ত চাইল। সকলেই বিভৎস রকমের রেগে আছে। আপনারা চিন্তা করবেন না, আমাকে একটু সময় দিন, আমি থানায় ডায়েরি করেছি, পুলিশ নিশ্চয়ই ওকে গ্রেপ্তার করবে। প্রফুল্ল এখন একেবারে একা, অসহায়, তাই মিনতি করে বলল সে, আপনাকে আমাদের টাকা ভুল জায়গায় ইনভেস্ট করতে কে বলেছিল? আপনাকে বিশ্বাস করে আমরা খুব ভুল করেছি। তোমরা একটু শান্ত হও, এত টেনশন করো না। মামা পুলিশকে ইনফর্ম করে দিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব একটা সলিউশন হবেই। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।